প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। টেস্ট শতকে মুশফিকই এখন সেরা। টাইগার 2 দিন হাতে রেখে শান্তর হাতে সিলেটের টেস্টের কন্ট্রোল। জিততে হলে পাকিস্তানকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। বিশ্ব রেকর্ডের টার্গেট দিয়েও বোর্ডে আরও কিছু রানের আক্ষেপ তাইজুলের। খেলায় না পেরে স্লেজিংকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান। 250 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিব সহ 15 জনের নথি জব্দ করেছে দুদক। সহসাই দেশে ফেরা হচ্ছে না তারকা অলরাউন্ডারের। কোলম্যানকে হামজা সমিতদের দায়িত্ব দিচ্ছে না বাফুফে। এজেন্টকে অর্থ দিতে রাজি না ফেডারেশন। 48 ঘন্টার মাঝে নতুন কোচের নাম জানাবে বাফুফে। মাস পেরিয়ে অপেক্ষা এখন দিনের। পাহাড়ি জেলায় বিশ্বকাপের আজ রাঙামাটির 2 সেতুকে ঘিরে ব্রাজিল আর আর্জেন্টাইন ফ্যানদের তর্কযুদ্ধ। চল্লিশ বছর বয়স, কিন্তু মাঠে এখনও যেন টকবকে যুবক। সবাই যখন হাল ছেড়েছেন, একা লড়াই করেছেন, সেঞ্চুরি তুলেছেন মুশফিকুর রহিম। লাল বলে দেশের হয়ে সর্বোচ্চ 14 শতকের মালিক এখন মিস্টার ডিপেন্ডেবল। সিলেট টেস্টে মুশিময় তৃতীয় দিনের খেলা শেষে 437 রানের টার্গেট পাকিস্তানের সামনে। পাকিস্তান তো বটেই, টেস্ট ইতিহাসের 150 বছরেও এই টার্গেট তাড়া করে ম্যাচ জিততে পারেনি কোনো দল। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। ক্লাসিক, ভিনটেজ, এলিগ্যান্স, টপ নচ, কি উপমায় সাজাবেন মুশফিকের এই ইনিংসটিকে? যেন খাদে পড়া দলকে একাই কাঁধে নিলেন 40 বছর বয়সে। পরিশ্রম নাকি মেলায় বস্তু, স্বপ্ন রাখে জাগিয়ে। এই বয়সেও মুশফিকের এমন ডেডিকেশনে ড্রাইভিং সিটে বাংলাদেশ। যেন ডিফেন্সার এক্সিলারেশনের অনন্য কম্বিনেশন, সাথে ম্যাচ উইনিং পোটেনশিয়াল 100। সিলেট টেস্টের তৃতীয় দিনে 156 রানের লিড নিয়ে খেলা শুরু করে টাইগাররা। ক্যাপ্টেন শান্তকে নিয়ে মিস্টার ডিপেন্ডেবলের লিড বড় করার পালা। তবে সঙ্গ দিতে পারেননি নাজমুল শান্ত। দিনের চতুর্থ ওভারেই ফিরেছেন শেহজাদের বলে লেগ বিফোর হয়ে। আগের ইনিংসে সেঞ্চুরি করা লিটনই তখন বদলাতে পারত ম্যাচের চিত্র। হলেও তাই মুশফিককে নিয়ে পাকিস্তানকে চোখ রাঙিয়ে হাঁকালেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি। মুশি লিটুর 123 রানের জুটিতে ছেদ পড়ে লিটনের ভুলে। বারবার যা হয় আর কি। হাসানের বাউন্সারে হাফশটে ক্যাচ দিয়েছেন সাউদ শাকিলের হাতে। এরপর অতিথি পাখির মতো এসেছেন মেহেদি মিরাজ, খেলেছেন 19 রানের ছোট্ট ক্যামিও। পরে তাইজুলকে নিয়ে নিজের ম্যাজিক ফিগারে পৌঁছান মুশফিকুর রহিম। লাল বলে দেশের হয়ে সর্বোচ্চ 14টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন তার নামের পাশে। কিন্তু তাতেও যেন স্বাদ মেটেনি অভিজ্ঞ এই ব্যাটারের। 178 বলের সেঞ্চুরিটা শেষ পর্যন্ত থেমেছে 137 রানে। তাই তো উইকেট বিলিয়ে মেজাজ হারিয়ে লাথি দিয়েছেন ওই ডাগআউটের পাশে। মুশফিকের বিদায়ে পাকিস্তানকে 437 রানের টার্গেট দেয় বাংলাদেশ। এত বড় রানের লক্ষ্য পাড়ি দিতে অবশ্য 2 দিন হাতে আছে পাকিস্তানের। তবে তৃতীয় দিনের বেলা শেষে রানের খাতা খোলা হয়নি আজান ফজলদের। তাসকিন শরীফুলের 2 ওভার শেষে খুশি মনে মাঠ ছেড়েছে বাংলাদেশ। রেদওয়ান শাওন, স্টার প্লে। মুশিময় আজকের দিন। যখন ক্রিজে আছেন মুশফিক, তখন আর চিন্তা কি? একদিকে উইকেট পড়ছে টপাটপ, অন্যদিকে ব্যাট হাতে দৃঢ় মুশফিকুর রহিম। আজকের দিনে মুশফিক করেছেন সেঞ্চুরি এবং সেভাবেই তিনি শেষ করেছেন আজকের দিন। দৃষ্টিনন্দন শটে বাউন্ডারি। 99 থেকে 103-এ মুশফিক। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ 14তম সেঞ্চুরি। সিজদায় লুটিয়ে পড়ে স্রষ্টাকে স্মরণ। ব্যাট দেখালেন একটু ভিন্ন স্টাইলে। এই না হলে মিস্টার ডিপেন্ডেবল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি। সেঞ্চুরির মাহাত্ম্য বুঝতে হলে ফিরতে হবে অনেক আগে। 110 রানে 3 মেইন ব্যাটারকে হারিয়ে যখন চাপে বাংলাদেশ, মাঠে আসেন মুশফিক। ঠিক 5 রান পরই আউট অধিনায়ক শান্ত। পুরো দায়িত্ব তখন মুশফিক এবং লিটনের কাঁধে।
পাহাড় সম চাপ নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন দুজনে, গড়েন 186 বলে 123 রানের পার্টনারশিপ। লিটনের উইকেটে সেই জুটি ভাঙলে চাপ সামলাতে পারেননি মিরাজও। পুরো দায়িত্ব এবার একা মুশির কাঁধে। একদিকে দলের দায়িত্ব, অন্যদিকে সেঞ্চুরির স্বপ্ন। অপর প্রান্তে ভরসা বলতে শুধু বোলাররা। তাতে হাল ছাড়েননি মুশফিক, তাইজুলকে নিয়ে চালিয়ে গেছেন সংগ্রাম। দলের সঙ্গে এগিয়ে নিয়েছেন নিজেকেও, তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি, যা তাকে তুলেছে টাইগারদের মধ্যে 1 নম্বরে। 13 সেঞ্চুরি করে 2-এ মুমিনুল। পুরনো চাল নাকি ভাতে বাড়ে। শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় বাড়িয়েছে মুশফিকের আত্মবিশ্বাস। তাতে আরও একবার প্রমাণ করলেন কেন তিনি মিস্টার ডিপেন্ডেবল। কেএম সনে, স্টার প্লে। টেস্ট ক্রিকেটে খেলা শিখে গেছে বাংলাদেশ, তবে ঘরের মাঠে পাকিস্তান নয়, বাংলাদেশের আসল পরীক্ষাটা হবে মাস 2-1 বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে। তখনই আসলে বোঝা যাবে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কতটুকু পোক্ত হয়েছে। গ্যাংস্টার প্যারাডাইস সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সাদা পোশাকের টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এই ছবিটা ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। একটা সুখী পরিবার একটা দল হয়ে খেলায় সফলতা, সে গল্প থাক। এই ছবিটায় নজর দেয়া যাক। এক ফ্রেমে বাংলার ক্রিকেটের 3 প্রজন্ম। একপাশে অমিত সম্ভাবনার অমিত হাসান, অন্য পাশে জাকির, মধ্যখানে টাইগার ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল। অভিভাবক হিসেবে পরম মমতায় অমিতের ব্যাটখানা নিজেই ব্যাগে পুরলেন অ্যাশ। জাকিরকে দেখালেন নিজের ফেভারিট শট, পুলের টেকনিক। রঙিন পোশাকের পর আভিজাত্যের টেস্ট ক্রিকেটটাও শিখে গেছে বাংলাদেশ। নিজেদের 26 বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম টানা 4টি টেস্ট ম্যাচ জয়ের কীর্তি থেকে শ্বাস দূরত্বে টিম টাইগার। গেল টেস্ট সাইকেলে যেখানে ঘরের মাঠে বাংলাদেশ জিতেছে মোটে একটা মাত্র ম্যাচ, সেখানে 2-এ 2 হওয়ার অপেক্ষা। প্রশ্ন তবে হঠাৎ করে কিভাবে এতটা বদলে গেল বাংলার টেস্ট ক্রিকেট? এখন যে সময়টুকু যাচ্ছে সেটা বলা যেতে পারে যে বাংলাদেশ এখন দুর্দান্ত টেস্ট ক্রিকেটের দুর্দান্ত একটা প্রতাপের মধ্যে রয়েছে। অর্থাৎ টেস্ট ক্রিকেটে যে আপনার একটা বোঝার যে বিষয় থাকে বা এটা বুঝে খেলাটা বা রিড করার যে বিষয়টা থাকে, আমার কাছে মনে হচ্ছে যে এই পুরোটা দল সেই রিডিংটা খুব ভালো মতো করতে পারছে। টেস্ট ক্রিকেটকে প্রতিপক্ষকে সেশন বাই সেশন যে খেলার যে একটা সিস্টেমেটিক ওয়ে থাকে টেস্টে, এটা আগেও আমরা শিখেছিলাম, আগেও আমরা জানতাম, কিন্তু সেখানে সেই জানার আপনার খেলোয়াড়দের সংখ্যাটা একটু কম ছিল। সিলেট টেস্ট শেষে সাদা পোশাকে বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ে সিরিজ। তবে আলটিমেট গোল 23 বছর বাদে অস্ট্রেলিয়া সফর। অজি কন্ডিশনে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সের সামনে ওপেনার হবেন কোন দুজনা? মিডল অর্ডার থেকে ব্যাটার বনে যাওয়া মাহমুদুল হাসান জয় নাকি সাদমান ইসলাম অনিক? বাউন্সিং কন্ডিশনে দারুণ একটা অপশন হতে পারেন তানজিদ তামিম, তবে লাক্কাতুরায় ব্যর্থ হয়েছেন তিনি, আছেন জাকিরও। তাই তো পাকিস্তানের বিপক্ষে স্বস্তির টেস্ট সিরিজে অস্বস্তি ওই ওপেনিং স্লটটাই। একটা সিরিজ দেখে বা একটা সিরিজে কারো ব্যর্থতা বা সাফল্য দেখে খুব বেশি তার বিষয়ে একটা জাজমেন্টাল একটা সিদ্ধান্তে আসা উচিত, সেটা করাটা উচিত না। বাট আপনি যখন কাউকে সময়টা দেবেন, সেই সময়টা যেন একটা লম্বা সময় তারা যেতে পেতে পারেন, সেই লম্বা সময় তারা যদি পারফরমেন্স করতে পারেন তাদেরকে আপনি রাখবেন। আর তারা যদি পারফরমেন্স করতে না পারেন বা সেই সময়টায় তারা যদি মনে করেন যে তাদেরকে দিয়ে হচ্ছে না, তখন আপনি চেঞ্জ জিনিসটা আনা উচিত। চলতি টেস্ট সাইকেলের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ড্র, তারপর পাকিস্তানের বিপক্ষে 2-0 সামনে দাঁড়িয়ে টিম টাইগার। তবে বিশ্লেষকরা বলছেন এখনই তৃপ্তির ঢেকুর গেলা নয়, নিজেদের সক্ষমতা প্রমাণ দিয়ে শিরদাঁড়া উঁচু করে প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে চোখে চোখ রেখেই। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। সহসাই দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। বর্তমান অবস্থা অন্তত তাই বলে। 250 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিব সহ 15 জনের নথি জব্দ করেছে দুদক। একই দিনে সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজাকে ফেরার পথ বাতলে দিয়েছেন ইশরাক হোসেন। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই বলেও জানিয়েছেন তিনি। গুঞ্জন আছে এই বছরের শেষের দিকে সাকিব আল হাসানের দেশে ফেরার, কিন্তু সেটি আর হচ্ছে না। অপেক্ষা বাড়ছে সাকিব ভক্তদের। একদিকে সাকিব আল হাসানের ফেরার পথ বলে দিচ্ছেন ইশরাক হোসেন, আরেকদিকে শেয়ার কেলেঙ্কারির মামলায় নথি জব্দ করেছে দুদক। উভয় সংকটের মধ্যে পড়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসান।
250 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি মামলা, যেখানে সাকিবের বিরুদ্ধেই 2 কোটি 95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ। শুধু তাই নয়, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার সহ অবৈধ সম্পদের অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানায় দুদক। গত বছর দুর্নীতি দমন কমিশনে আবুল খায়ের হিরু এবং তার সহযোগী হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। বরাবরই সাকিব আল হাসান, মাশরাফিকে নিয়ে সহমর্মিতা দেখানো ইশরাক আজও বাতলে দিয়েছেন তাদের ফেরার পথ। তবে সেই পথ যে বড্ড কঠিন সেটা সবারই জানা। আমরা পলিসিগতভাবে এবং নৈতিকভাবে আমরা মনে করি যে স্পেসিফিক যে মামলাগুলো হয়েছে হত্যা মামলায়, সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। আমি বলতে চাই যে অন্য কোনো ধরনের যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, সেটা থাকলে সেটা তখন সেইভাবে মামলা হওয়া উচিত বা অভিযোগ আনা উচিত। যাই হোক, আপনার প্রশ্ন যেটা বলতে চাচ্ছি যে আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক, যাতে করে আমাদের টিম পারফরমেন্স ভালো হয়, এখন যা রয়েছে তার থেকে আরও বেটার হয়। কারণ উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। সেই সাথে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি। একদমই না, কোনো সম্ভাবনা নাই। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, কারণ টাইমের মূল্য রয়েছে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনা দায়িত্বে আসা উচিত। মামুনুর রশিদ, স্টার প্লে। হামজা সুমিতদের কোচ হিসেবে কোলম্যানকে নেওয়া হচ্ছে না। ফিফার নিয়ম বহির্ভূত অর্থ দিতে মোটেই রাজি নয় বাফুফে। তবে বাফুফে সভাপতি তাবিত আউয়াল জানিয়েছেন 24 মে সান ম্যারিনোর ম্যাচের আগে নতুন হেড কোচের অধীনেই প্র্যাকটিস করবে বাংলাদেশ দল। মুশফিকুর রহিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত বিষয় হামজা সুমিতদের জন্য নতুন কোচ নিয়োগ। বাফুফে ভবন থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিক মহল, এমনকি সাধারণ ফুটবল সমর্থকদের মাঝেও চলছে আলোচনা আর অপেক্ষা। কবে আসবে নতুন কোচ, সেই প্রশ্নেই কাটছে দিনরাত। একাধিকবার সময়সীমা ঘোষণা করেছে বাফুফে। কোচ নিয়োগে সরকারের আর্থিক সহায়তার আশ্বাসও মিলেছে। এরপরও এখনও চূড়ান্ত হয়নি জাতীয় দলের নতুন হেড কোচের নাম। শুরুতে আলোচনা ছিলেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। তবে জানা গেছে তার এজেন্টের অতিরিক্ত আর্থিক চাহিদা এবং ফিফার নিয়মের বাইরের কিছু শর্তে আপত্তি জানিয়েছে বাফুফে। ফলে কোলম্যান যে এখন বাফুফের প্রথম পছন্দ নন, সেটাই স্পষ্ট করলেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। জাস্ট গত বছরে আমরা কিন্তু ফিফার ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে উঠে বেরোয় এসেছি, বিকজ আমরা ট্রান্সপারেন্ট, বিকজ আমরা কমপ্লায়েন্ট। তো সেই জায়গা থেকে আনফর্চুনেটলি আমরা নড়তে পারি নাই। তো সেই যাত্রাটা সেখানেই শেষ হয়ে যায়। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। আগামী 2 বছরের জন্য নতুন কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। এই সময়ের মধ্যে রয়েছে 8টি ফিফা উইন্ডো। যদিও বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই সাফ ছাড়া, তবুও হামজা সুমিতদের ঘিরে তৈরি হওয়া ফুটবল উন্মাদনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর সে কারণেই ভালো মানের কোচ আনতে সরকারি সহায়তার দিকেও তাকিয়ে তারা। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, এএফসি কোয়ালিফায়ার্স, অলিম্পিক কোয়ালিফায়ার্স শুরু হবে, ওই রাউন্ডের জন্য আমাদের টিম রেডি আছে কিনা। যেই কোচই আমরা নিয়োগ করব, আমাদের বিবেচনা আছে যে সেই কোচের দায়িত্ব কিন্তু এই 2টি বছরে 8টা ফিফা উইন্ডো, সো ম্যাক্সিমাম হয়তো 16টা ম্যাচ আমরা সেই জায়গায় আমরা খেলতে পারবো। নানা ইস্যুতে লাল সবুজের কোচ হবার তালিকা থেকে কোলম্যানকে বাদ দিয়েছে বাফুফে। তবে হামজা জামাল আর সুমিতদের কোচ হবার জন্য অভিজ্ঞতার বিচারকে কোনোভাবেই ছাড় দিতে রাজি নয় বাফুফে। আর হঠাৎ রাখার সংবাদ সম্মেলনে সেই বিষয়টি একেবারে পরিষ্কার করলেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা। সবুজ ঘাসের নায়ক আর বক্সিং রিংয়ের যোদ্ধা এবার এক মঞ্চে 2 হামজা। ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী আর বক্সার হামজা উদ্দিন। রবিবার কার্ডিফ যেন হয়ে উঠেছিল 2 প্রবাসী বাংলাদেশির জন্য মিলন মেলা। আর এই বিশেষ আয়োজনকে আরও রঙিন করেছে বেঙ্গল ড্রাগন ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার UK বাংলাদেশ আলট্রাস।
হামজা চৌধুরীর চিরচেনা হাসিমুখ, কতবার কত অনুষ্ঠানে মঞ্চে উঠেছেন, কিন্তু এবারের অভিজ্ঞতাটা অন্যরকম, কারণ এক মঞ্চে দুই হামজা চৌধুরীর পাশে হামজা উদ্দিন। একজন ফুটবলের সবুজ ঘাসে দেশের স্বপ্ন বয়ে চলেছেন, আরেকজন বক্সিং রিংয়ে ওড়াচ্ছেন লাল সবুজের পতাকা। দুই হামজা কার্ডিফ মেট্রোপলিটন স্টেডিয়ামের প্রাণবন্ত এক কমিউনিটি অনুষ্ঠানে। দুজনই ব্রিটিশ বংশোদ্ভূত, দুজনের বাড়ি সিলেটে। এক ফ্রেমে দুই অনুপ্রেরণার গল্প। একদিকে ফুটবলার হামজা, যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন আশার প্রতীক। অন্যদিকে বক্সার হামজা, যুক্তরাষ্ট্রের ওয়েলসে জন্মগ্রহণ করা এই ব্রিটিশ বাংলাদেশি তারকা এরই মধ্যে 6 বারের বেশি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন, জিতেছেন আন্তর্জাতিক স্বর্ণপদক আর গড়েছেন ব্রিটিশ ইতিহাসে সর্বকনিষ্ঠ দ্বৈত সিনিয়র এলিট চ্যাম্পিয়নের রেকর্ডও। 2023 সালে ম্যাচরুম স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই মূলত আলোচনায় আসেন হামজা উদ্দিন। বর্তমানে পেশাদার ফ্লাইওয়েট বিভাগে তার রেকর্ড 6-0 অপরাজিত। স্বপ্ন দেখেন প্রথম ব্রিটিশ বাংলাদেশী হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জয়। দুই হামজা, দুই ভিন্ন খেলা, কিন্তু লক্ষ্য একটাই, বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করা। বেঙ্গল ড্রাগন ফাউন্ডেশনের আয়োজন দুজনকে এক করেছে, আর দারুণ এই উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে ইউকে বাংলাদেশ আল্ট্রাস। দুই হামজাকে উপহার দিয়েছে নিজস্ব কনসেপ্ট কিটো। তানজিম ঐশী, স্টার প্লে। করা নাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর, আর মাত্র কয়েকটা দিন বাকি, আর এর মধ্যেই বাংলাদেশের ফুটবল প্রেমীরা আবারও ভাগ হয়ে পড়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থনে। ফুটবল উন্মাদনার আজ পাহাড়ি জেলায় লেগেছে একটু ভিন্নভাবেই। দুই সেতুটিকে ঘিরে এখন ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা তর্কযুদ্ধে লিপ্ত। রাঙামাটি প্রতিনিধি মিশু মল্লিকের পাঠানো তথ্যচিত্রে সেতুদ্বয়ের গল্প থাকছে ডেস্ক রিপোর্টে। আর্জেন্টিনা মেলানো যায় না, কারণ ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সে জায়গায় তারা 3 বারই বিশ্বের বের হলো, তাও এটা কোটা কিছুটা দুর্নীতির মাধ্যমে। 5 বারের বিশ্বকাপ, এটা একটা এমন একটা সম্পর্ক ব্রাজিলের ফ্যানদের জন্য, এই সম্পর্কের বাইরে তারা আর যেতে পারে না। ঠিক যেন সেই তর্কের আগুন। রাঙামাটির আসাম বস্তি এখন সরগরম। মাঠের ফুটবল এখনো শুরু হয়নি, কিন্তু পাহাড়ি এই জনপদে ফুটবলের উন্মাদনা ইতিমধ্যেই ঝড় তুলেছে কাপ্তাই হ্রদের বুকে দাঁড়িয়ে থাকা দুই সেতুকে ঘিরে। দুটি সাধারণ কংক্রিটের সেতু এখন হয়ে উঠেছে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের জ্বলন্ত প্রতীক। এক পারে সাম্বার রং, অন্য পারে আকাশি সাদার জয়গান। দর্জি বাড়ির সেলাই মেশিনগুলো এখন থেমে নেই। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তৈরিতে ব্যস্ত কারিগররা। কাপ্তাই উপজেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান সংযোগস্থল এই ব্রাজিল সেতু সবসময় সরব। ব্রাজিল ভক্তদের দাবি, যাতায়াতের এই গুরুত্ব আর ঝলমলে রঙের বন্যাই প্রমাণ করে তাদের জয়। দীর্ঘ ট্রফি খরার পর এবার সাম্বা ব্রিগেড মরিয়া, তাই বিশ্বকাপের ঢের আগেই সেতু ঘিরে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। আমি সবসময় বলি কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা আমার মুখ দিয়ে আসে না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উঠবে, আমরা এখানে এসে সে সময় ছবি তুলি আর খুব আনন্দ আয়োজন করি। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে অনেক ভালো একটা হাইপ চলে। ঠিক বিপরীতে আর্জেন্টিনা সেতু। যাতায়াত কম হলেও ফুটবল আড্ডার উত্তাপে এখানে বাতাসও কাঁপে। 2022-এর বিশ্বজয়ের সেই মাদকতা এখনও প্রতিটি ইটে লেগে আছে। মারাদোনা থেকে মেসি, পুরো ফুটবল ইতিহাস যেন এই আকাশি সাদা রঙে মিশে আছে। গতবারের বড় পর্দার সেই রোমাঞ্চ এবার দ্বিগুণ উন্মাদনায় ফিরিয়ে আনতে চায় আর্জেন্টাইন ভক্তরা। বিশ্বকাপের আগে যেন ওই ব্রিজটা একটু রং করলে আমেজটা একটু বাড়বে। এই জায়গায় একটা উত্তেজনাপূর্ণ সবসময় লেগে থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। আমার সমর্থন আর্জেন্টিনা যখন আসে তখন তো এটা যখনই হোক টাইমে ওই খেলাটা উপভোগ করি আমি। শুধু সমর্থক নয়, এই দুই সেতু এখন পর্যটকদেরও চুম্বক। প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন শুধু এই দুই সেতুর অসাধারণ সাজ দেখতে। এক পারে সাম্বা নাচের তাল, অন্য পারে নীল সাদার জয়ধ্বনি। কাপ্তাই হ্রদের বুকে দাঁড়িয়ে থাকা এই দুই সেতু যেন লাতিন আমেরিকার এক টুকরো জাদু নিয়ে এসেছে পাহাড়ে। আমি চাই বারংবার এরকম করে আমাদের দেশে একটা ফুটবল সংস্কৃতি গড়ে উঠুক। যখন ম্যাচগুলিতে জিতে আমাদের এই দলগুলো, তখন এখানকার সমর্থকরা এসে উল্লাস করে, মিছিল করে, খানাদানা করে। রাঙ্গামাটিতে এটা আসলে দুইটা খুব পজিটিভ, সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হিসেবে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে। ভৌগোলিকভাবে 1000 মাইল দূরে থাকলেও রাঙামাটির এই দুই সেতু ব্রাজিল আর আর্জেন্টিনাকে একই সুতোয় গেঁথে দিয়েছে। মাঠের লড়াই শুরু হতে এখনো সময় আছে, কিন্তু পাহাড়ের এই জনপদে রং আর আবেগের লড়াই ইতোমধ্যেই জমে উঠেছে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।
খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।